সোদপুর বি টাউনের কাছে তাঁতির বাসা আবাসনে বিষ পান করে আত্মহত্যা করেছেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী অনিকেত রায়। জীবন সায়ান্নে এসে কেন আত্মহত্যা করলেন তিনি? যখন তিনি ও তার স্ত্রী বেশ খুশিতেই জীবনের গোধূলি লগ্ন কাটিয়ে যাচ্ছিলেন। তিনি কি আদৌ আত্মহত্যা করেছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? সিআইডি অফিসার বিবেক সিংহ কি পারবে এই রহস্য ভেদ করতে? জানতে হলে অবশ্যই শুনতে থাকুন শুভদীপ চক্রবর্তীর কলমে আজকের গোয়েন্দা কাহিনী তাঁতির বাসা। আজকের গল্পের সূত্রধার আমি অনন্যা। গল্প পাঠে রয়েছেন মিমো। অন্যান্য চরিত্রে পার্থ, অভিষেক, ডক্টর সৌরভ বাগ, সুতপা সেন, পুষ্পাক্ষী গাঙ্গুলি, সুমনা মালাকার ও দেবপ্রিয়া রায়চৌধুরী। তাহলে শুনে নিন অলৌকিকের খোঁজে অডিও স্টেশনের আজকের নিবেদন, লেখক শুভদীপ চক্রবর্তীর কলমে তাঁতির বাসা। বিছানাটা অগোছালো। বেডসাইড টেবিলে এখনো চায়ের কাপটা পড়ে আছে। কাপের মধ্যে থাকা লিকার চা ততক্ষণে জুড়িয়ে গেছে। ঘরে খুব জোরে পাখাটা ঘুরছে। গতকাল অনেক রাত্রে জ্বর এসেছিল, এখন অবশ্য নেই। তবু শরীরটা আজ খুব একটা ভালো নেই বিবেকের। বিবেক সিংহ সিআইডির নাম করা গোয়েন্দা অফিসার। আজ অফিসে যাবেন না প্রথমে ঠিক করলেও দপ্তর থেকে বড়বাবুর ফোনটা আসতেই অনিচ্ছা সত্ত্বেও অফিসের জন্য বেরোতে হলো বিবেককে। দপ্তরে পৌঁছে সোজা বড়বাবুর ঘরে প্রবেশ করতেই ওসি সাহেব বললেন, সোদপুর এইচবি টাউনের কাছেই একটি ফ্ল্যাটে থাকেন একজোড়া নিঃসন্তান বৃদ্ধ দম্পতি। নাম অনিকেত রায়। উনি পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্টে ছিলেন। বেশ কিছুদিন আগে অবসর নিয়েছেন। খুবই ধার্মিক মানুষ, ঠাকুর দেবতা নিয়ে থাকেন। ওনার স্ত্রী শিখা রায় গৃহবধূ। ওদের জীবনে সব আছে, সব পেয়েছি দেশে। ওরা বেশ খুশিতেই জীবনে গদির লগ্ন কাটিয়ে যাচ্ছিলেন। আজকাল এমন ভালোবেসে বেঁধে বেঁধে থাকা তো আর দেখাই যায় না। গোলটা তো বাঁধলো সেখানেই। গোল বেঁধেছে? কি হয়েছে? হ্যাঁ, অনিকেত বাবু নিজের ফ্ল্যাটে স্ত্রীর অনুপস্থিতিতে বিষ খেয়ে সুইসাইড করলেন। কিন্তু সুইসাইডের প্রকৃত কারণটা জানা যাচ্ছে না। ম্যাটারটা একটু দেখে নিতে হবে। উপর থেকে চাপও আছে। উনি আত্মহত্যা করেছেন, ময়নাতদন্তের রিপোর্টে কি তাই বলছে? একজন মানুষ যখন আত্মহত্যা করতে যান তখন তার পিছনে না বলতে পারা অনেক বিষাদ যাপন লুকিয়ে থাকে। আর সেটা কি তা জানতে হলে ওনার সাথে থাকা মানুষদের সাথে কথা বলতে হবে। বড়বাবু কেসের ডিটেলসটা একটা কাগজে লিখে বিবেকের হাতে দিয়ে বললেন, এখানে সব তথ্য আছে। আপনি আজই ঘোলা থানায় যান। ওখানে মিস্টার সেন আছেন। উনি বর্তমানে ইউডি কেসটা দেখছেন। উনি আপনাকে সব রকমভাবে সাহায্য করবেন। আমাদের শুধু অনিকেত বাবু সুইসাইডের প্রকৃত কারণটা জানতে হবে। বাড়ি ফিরতে রাত হবে সেটা ফোন করে বাড়িতে জানাতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন বিবেকের স্ত্রী রূপা। এক রাশ বিরক্তি নিয়ে ফোনের অন্য প্রান্ত থেকে রূপা বিবেককে বললেন, এটা নতুন কথা কি? রাত করে বাড়ি ফেরাটা আজকাল তোমার একটা রোজকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। ঘোলা থানার সামনে এসে বিবেকের গাড়িটা যখন থামল ততক্ষণে রোদের প্রখরতা যথেষ্ট বেড়ে গেছে। গাড়ি থেকে নেমে ওসির ঘরের দিকে হেঁটে যেতে যেতে পকেট থেকে মোবাইলটা বের করে না দেখা নোটিফিকেশনগুলোতে একবার চোখ বুলিয়ে নিলেন বিবেক সিংহ। দরজা ঠেলে ওসির ঘরে প্রবেশ করতেই ওসি দেবাশিস সেন মুচকি হেসে বলে উঠলেন, আরে আসুন আসুন বিবেকবাবু, আমি আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আপনার নাম অনেক শুনেছি, যদিও একসাথে কাজ করার সুযোগ হয়নি আগে কখনো। আরে দাঁড়িয়ে কেন, আপনি বসুন।
আমি আপনাকে কেসের ব্যাপারটা পুরোটা বলছি। কেসের অনেকটাই আমি ইতিমধ্যে জেনে নিয়েছি, শুধু কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা, বলুন কি কি জানতে চান। আমি যেটুকু জেনেছি সেটা হলো অনিকেত বাবু ওনার স্ত্রীর সাথে ওনাদের ফ্ল্যাটে থাকতেন। অনিকেত বাবু হেলথ ডিপার্টমেন্টে কাজ করতেন, এখন অবসর জীবন অতিবাহিত করছিলেন, আর ওনার স্ত্রী একজন গৃহবধূ। অনিকেত বাবুর কোনো সন্তান নেই। আশেপাশের প্রতিবেশীদের বয়ান অনুযায়ী অনিকেত বাবু ও তার স্ত্রীর মধ্যে কোনো বিরোধের বা মনোমালিন্যের ঘটনা ঘটেনি। কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি। অথচ ময়নাতদন্তের রিপোর্ট বলছে অনিকেত বাবুর পাকস্থলীতে ডার্ক রঙের ঝাঁঝালো গন্ধের একটা তরল পাওয়া গেছে। দেহে কোনো আঘাতের চিহ্ন কিছুই নেই। ওদিকে ভিসেরা রিপোর্ট বলছে ওই তরলটি একটি বিষ। রিপোর্টে যে বিষের কথা বলা আছে তার নাম অ্যামোনিয়াম ফসফেট, আর এটি দিয়ে সাধারণত পোকা মারার ওষুধ তৈরি হয়। এটি মানুষের পাকস্থলীতে গিয়ে জল পেয়ে দ্রুত বিষাক্ত ফসজিন গ্যাসে পরিণত হয়, যা শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ করে দেয়, ফলে মানুষ দ্রুত মারা যায়। এই বিষ অনিকেতবাবু কোথা থেকে সংগ্রহ করেছিলেন সেই ব্যাপারে আমাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য কি আছে? ঘটনার ঠিক আগের দিন বা দুই একদিন আগে ওনার সাথে ওনার স্ত্রী বা কোনো প্রতিবেশীর বা ওনার কোনো বন্ধুর কথা কাটাকাটি বা ঝগড়া হয়েছিল? ওনার স্ত্রী নিজের স্বামীর সম্পর্কে কি কি বলছেন? ওই ফ্ল্যাট বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে কি পাওয়া গেছে যেটা আমাদের সাহায্য করতে পারে? ওনার কল লিস্ট কি দেখাচ্ছে? শেষ দিনে ওনার সাথে ফোনে ঠিক কার কার সাথে কথা হয়েছিল? কেস ডায়েরিটা বিবেকের দিকে এগিয়ে দিয়ে দেবাশিস সেন বললেন, এই যে এইটা দেখুন। সিসিটিভি ফুটেজ বা কল লিস্টটা আমরা এখনো হাতে পাইনি, তবে আপনার বেশ কিছু প্রশ্নের উত্তর এই কেস ডায়েরিতেই আপনি পেয়ে যাবেন। সোদপুর এইচবি টাউন মোড়ের কাছেই ধপধপে সাদা রঙের 3 তলা আবাসনের নাম তাঁতির বাসা। প্রতিটি ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। অনিকেত বাবুরা থাকেন একেবারে 3 তলার সাউথ ফেসিং একটি ফ্ল্যাটে। প্রতিটি ফ্ল্যাটের একটা করে নাম্বার আছে, 1, 2, 3। সেই হিসেবে অনিকেত বাবুর ফ্ল্যাট নাম্বার হলো 6। 3 তলা বাড়ি হলেও ছোট একটা লিফট বাড়ির ঠিক মাঝ বরাবর নিচ থেকে উপরে উঠে গেছে। আর 5টা ফ্ল্যাট বাড়ির মতোই তাঁতির বাসার এন্ট্রান্স গেটের মুখে এবং প্রতিটি ফ্লোরের লিফটের দরজার সামনে একটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তবে হ্যাঁ, এখানে কোনো লিফটম্যান নেই, কোনো দারোয়ান নেই। গাড়ি থেকে নেমে বিবেক আর দেবাশিস বাবু বাইরের লোহার গেট খুলে ভিতরে প্রবেশ করে 1 নম্বর ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালেন। ফ্ল্যাটের গায়ে নেম প্লেটে লেখা মিস্টার অ্যান্ড মিসেস সেনগুপ্তা। দরজার বেল বাজাতেই বছর 40-এর একজন ভদ্রলোক এসে দরজা খুললেন। সাথে সাথে বিবেক বলে উঠলেন, নমস্কার, আমরা থানা থেকে আসছি। অনিকেত বাবুর মৃত্যুর ব্যাপারে কিছু জানতে এসেছি। বিবেকের কথা শুনে মুখটা কুঁচকে সেই ব্যক্তি বললেন, হ্যাঁ বলুন, কি জানতে চান? আমি অজয় সেনগুপ্ত, পেশায় সফটওয়্যার কর্মী। আমি রোজ বিকেল বেলার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাই, রাতে ফিরি। অনিকেত বাবুর ব্যাপারে খুব একটা বেশি কিছু বলতে পারবো না। অজয়বাবু, আমরা কি ঘরে বসে কথাবার্তা বলতে পারি? না মানে আমি একটু পরেই বেরিয়ে যাব, তাই। আচ্ছা ঠিক আছে, আপনার স্ত্রীর সাথে একটু কথা বলতে হবে। অজয়বাবু তার স্ত্রীকে ডাকতে ঘরের ভিতরে যেতেই দেবাশিসবাবু বিবেককে বললেন, কি অসভ্য দেখেছেন, একবারও ভিতরে বসতে বলল না। দেবাশিসবাবুর কথাকে খুব একটা গুরুত্ব না দিয়ে বিবেক বললেন, আমরা পুলিশ, লোকে কি মনে করলো সেটা না ভেবে কাজটা ঠিক মতো করে যাওয়াই আমাদের কাজ, বুঝলেন? নমস্কার স্যার, আমি অজয়ের স্ত্রী। নমস্কার। একটা কথা বলুন তো, অনিকেতবাবু কেমন মানুষ ছিলেন?
আপনার সাথে ওনার বা ওনার স্ত্রীর কথাবার্তা হতো? ওনাদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? হ্যাঁ স্যার, ওনাদের সাথে প্রায় আমার দেখা হতো, কথা হতো। দেখা হলেই অনিকেতবাবু আমার সাথে কথা বলতেন। খুবই ভদ্র অমায়িক মানুষ ছিলেন। কখনো কারোর সাথে ঝগড়া বিবাদ করতেন না। আচ্ছা, আপনার সাথে অনিকেতবাবুর শেষ কবে দেখা হয়েছিল? ঘটনার আগের দিন সকালে বাজার করে ফেরার সময় এখানেই ওনার সাথে দেখা হয়েছিল। উনি মুচকি হেসে লিফটে উঠে যান। সেদিন কোনো কথা হলো না কেন? কি জানি, সেটা বলতে পারবো না। অন্যদিন উনি নিজেই ডেকে কথা বলেন, কিন্তু সেদিন উনি কথা না বলে শুধু মুচকি হেসে চলে গেলেন। মিসেস সেনগুপ্তের সাথে কথা শেষ করে লিফটের ঠিক পাশেই ছোট একটা ঘর নজরে এলো বিবেকের। এখানে কি হয়? বিবেকের মুখে প্রশ্নটা শুনেই দেবাশিসবাবু বললেন, এটা আসলে ডিভিআর রুম। এখানে সিসিটিভির ডিভিআর রাখা থাকে। দেবাশিসবাবুর কথা শুনেই ওই ঘরে গিয়ে ঢুকলেন বিবেক। তারপরে সেদিনের ফুটেজটা চালিয়ে মনিটরের সামনে বসে পড়লেন। কিছুক্ষণ ফুটেজ দেখে দেবাশিসবাবুকে বললেন, আচ্ছা, একটা কাজ করুন তো, আপনার টেকনিক্যাল স্টাফকে সেদিনের ফুটেজের একটা কপি প্রিজার্ভ করে সিজ করে নিতে বলুন। গ্রাউন্ড ফ্লোর রুম নম্বর 2-এর বাইরে থেকে তালা লাগানো দেখে বিবেক দেবাশিসবাবুর দিকে তাকাতেই দেবাশিসবাবু বললেন, এখানে যারা ছিলেন তারা মাসখানেক আগে ব্যক্তিগত কোনো একটা কারণে ফ্ল্যাট ছেড়ে চলে গেছেন। দোতলার 3 নম্বর ফ্ল্যাটে বেল বাজাতেই ভিতর থেকে মহিলা কণ্ঠে প্রশ্ন ধেয়ে এলো। কে? বিবেক উত্তর দেবার আগেই খটাস করে দরজা খুলে একজন বছর 30-এর ফর্সা মাঝারি গড়নের ভদ্রমহিলা বেরিয়ে এলেন। হ্যাঁ বলুন, আপনারা? আমরা থানা থেকে আসছি, অনিকেতবাবুর মৃত্যুর ব্যাপারে কিছু জানতে এসেছি। সরি, আমি কিছু বলতে পারবো না। আমি এখানে নিজের ছোট বাচ্চাকে নিয়ে থাকি, আর আমার স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন। এই ফ্ল্যাটের মেম্বার বলতে আমি, আমার 7 বছরের মেয়ে আর একজন সবসময়ের কাজের মাসি। অনিকেতবাবুর সাথে দেখা হতো, কথা হতো? খুবই কম। আসলে উনি লিফটে যাতায়াত করতেন, তাই দেখা খুব কম হতো। তবে হ্যাঁ, আমার মেয়ে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে বিকেলে খেলাধুলা করলে ওর সাথে মাঝে মাঝে অনিকেতবাবুর দেখা হতো। আপনার বাচ্চার সাথে কি একটু কথা বলা যেতে পারে? আপনারা আপনারা প্লিজ ভিতরে আসুন। না না, আজ থাক। শুধু আপনার মেয়েকে একটু ডেকে দিন, একটু কথা বলবো। একটু পরে বছর 7-এর মেয়েটি এসে দরজার সামনে দাঁড়াতেই বিবেক জিজ্ঞাসা করলেন, এবার বলো তো, তুমি যখন বিকেলে খেলতে যেতে তখন তোমার সাথে অনিকেত দাদুর দেখা হতো? আমি তোমার একটা কাকু। ডান পকেট থেকে চকলেট বের করে বুলির হাতে দিয়ে বিবেক বললেন, নাও, এটা রাখো, সময় করে খেয়ে নিও। আচ্ছা বুলি, এবার বলো। বুলি হেসে উত্তর দিল, হ্যাঁ হতো তো। দাদু খুব ভালোবাসতো আমায়, আমার সাথে খেলতো, আমাকে বসিয়ে অনেক গল্প বলতো। তবে বিকেলে শিখা ঠাকুমা যখন ওয়াক করতে যেত তখন একজন আন্টি আসতো দাদুর কাছে, আর দাদু ওই আন্টিকে নিয়ে ওপরে চলে যেত। একটু পরেই সেই আন্টিটাও চলে যেত। বিবেক কিছু একটা চিন্তা করে হাসতে হাসতে বুলিকে থ্যাংক ইউ বলে সোজা 3 তলায় উঠে গেলেন। অনিকেত বাবুর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে দেবাশিস সেনকে উদ্দেশ্য করে বিবেক বললেন, সিসিটিভি ফুটেজ থেকে ওই মহিলার স্টিল ছবি বের করে বুলিকে দেখিয়ে ওই মহিলার আইডেন্টিটি ফিক্সড করার চেষ্টা করুন। ইটস ভেরি আর্জেন্ট। দরজায় কলিং বেল বাজতেই অনিকেত বাবুর স্ত্রী শিখা দেবী দরজা খুললেন। তারপরে বিবেক ও দেবাশিস বাবুকে ঘরের ভিতরে ডেকে বসতে বললেন। জিজ্ঞেস করলেন, দেবাশিস বাবু, আমার স্বামী কেন সুইসাইড করলেন সে ব্যাপারে কিছু জানতে পারলেন? দেবাশিস বাবু কিছু বলার আগেই বিবেক উত্তর দিলেন, হ্যাঁ, সেটা জানার চেষ্টায় আছি। নমস্কার, আমি সাব ইন্সপেক্টর বিবেক সিংহ। আমিও দেবাশিস বাবুর সাথে এই কেসটা দেখছি। আচ্ছা,
আপনি কি সারাটা দিন বাড়িতেই থাকেন? না, বিকেলের দিকে একটু হাঁটতে যেতাম। অনিকেতবাবু আপনার সাথে যেতেন? না, ওই সময় ও গ্রাউন্ড ফ্লোরে বুলির সাথে খেলতেন। বুলিকে উনি খুবই স্নেহ করতেন। বুলি ওর প্রাণ ছিল। অনিকেতবাবুর ঘরটা একবার দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। 11x12 মাপের ঘর। ঘরে ঢুকেই ডান দিকে একটা টেবিল। টেবিলের উপরে অনেকগুলো বই সুন্দর করে গোছানো, সামনে একটা চেয়ার রাখা। টেবিলের পাশে ছোট্ট একটা খাট পাতা রয়েছে। ঘরের দেওয়ালে ঠাকুর দেবতার ছবি ঝোলানো। টেবিলের ওপরে রাখা বইপত্রগুলো নাড়াচাড়া করতে করতে শিখা দেবীকে বিবেক জিজ্ঞেস করলেন, অনিকেতবাবু এইসব বই নিজে পড়তেন? মাথা নাড়িয়ে শিখা দেবী বললেন, হ্যাঁ, উনি ঠাকুর দেবতা খুব মানতেন। মাঝে মাঝে শ্মশানেও রাত কাটাতেন। তবে এসব নিয়ে আমাকে খুব একটা বিরক্ত করতেন না। আসলে আমি ক্যান্সার রোগী। অনেক দিন ধরেই ব্লাড ক্যান্সারের চিকিৎসা চলছে। জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে। এই জন্য উনি আজকাল খুব বেশি টেনশনে থাকতেন। দেবাশিস বাবুর সাথে প্রয়োজনীয় কথা সেরে তাঁতির বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলেন বিবেক সিংহ। গতি বাড়িয়ে বিবেকের গাড়ি বিটি রোড ধরে এগোতে থাকল। খোলা জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে অনিকেতবাবুর ঘরের টেবিলের উপরে রাখা বইগুলোর প্রচ্ছদ চিত্র একে একে বিবেকের মনে ভেসে উঠতে লাগল। হঠাৎ করে মোবাইলের রিংটোনের শব্দে চমকে উঠলেন আনমনা বিবেক। দেখলেন দেবাশিস বাবুর ফোন এসেছে। ফোনটা তুলতেই ওই প্রান্ত থেকে উত্তেজিত হয়ে দেবাশিস বাবু বলতে শুরু করলেন, পেয়েছি, ওই মহিলার খবর পেয়েছি, ঠিকানাও পেয়েছি। আজ রাতে ওনার ডেরাটা আমরা ঘিরে রাখছি। কাল সকাল সকাল ওনাকে থানায় নিয়ে আসবো। একটু উত্তেজিত না হয়ে ধীর স্থির ভাবে বিবেক বললেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা কাজ করুন তো, অনিকেতবাবুর গত 1 বছরের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব আনিয়ে রাখুন। সকাল 10টা। ঘোলা থানার সামনে ছোট্ট একটা জটলা। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মহিলা পুরুষদের গুঞ্জন ক্রমেই প্রয়োজনীয় ডেসিবেলের মাত্রা ছাড়িয়ে ঊর্ধ্বমুখী। প্রত্যেকের একটাই কথা, তাদের প্রিয় মাতাকে থানায় ধরে এনে পুলিশ অত্যন্ত পাপ কাজ করেছে। এই শোরগোলের মধ্যেই সিআইডির সাদা গাড়িটা এসে থানার সামনে দাঁড়াতেই হঠাৎ করেই গুঞ্জন থেমে গেল। গাড়ি থেকে নেমে থানার সামনে জমে থাকা ভিড়কে দেখেও না দেখার ভান করে থানার ভেতরে ঢুকে গেলেন বিবেক সিংহ। দেবাশিস বাবুর সাথে দরকারি কথা সেরে ওই মহিলাকে ওসির ঘরে আনতে বললেন বিবেক। ঘরের ঠিক মাঝে একদিকে 3টি আর ঠিক উল্টো দিকে একটি চেয়ার পাতা আছে। ওই ভদ্রমহিলা যখন ঘরে প্রবেশ করলেন ততক্ষণে 3টি চেয়ারে দেবাশিস বাবু, বিবেক আর একজন মহিলা পুলিশ অফিসার বসে পড়েছেন। আসুন ম্যাডাম, বসুন। আমি বিবেক সিংহ, সিআইডি ডিপার্টমেন্টের অফিসার। এবার আপনার পরিচয়টা একটু জানতে পারি? আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? সব কিছু জানতে পারবেন, একটু অপেক্ষা করুন। প্রথমে আপনার নামটা একটু বলুন। আমি কোনো কিছু বলতে বাধ্য নই। নিজেকে বাঁচাতে চাইলে যা জিজ্ঞাসা করছি তার ঠিক উত্তরটা দিন। আমার নাম মাতা রানী। আসল নামটা বলুন, সেটাই জানতে চাইছি। আপনি পশ্চিমবঙ্গে মাতা রানী, দিল্লিতে মীরা কুমারী আর বিহারে সীতা দেবী নামে পরিচিত, কিন্তু আপনার আসল নামটা কি? আমি দীপা বাজাজ।
বিবেক নিজের স্বাভাবিক ছন্দেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এগিয়ে নিয়ে চললেন। প্রথম দিকে কিছুটা অ্যাগ্রেসিভ থাকলেও একটু পরেই দীপা বুঝে গেলেন যে পুলিশ যথেষ্ট হোমওয়ার্ক করেই ওনাকে জিজ্ঞাসাবাদ করতে নেমেছে, আর তাই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলেন দীপা। আচ্ছা বেশ, আমি বলতে শুরু করছি। যেখানে আটকে যাব একটু ধরিয়ে দেবেন কেমন? আপনি পাঞ্জাবি হলেও গত 5-6 বছর ধরে কলকাতাতে বসবাস করছেন। দেশ পাঞ্জাব, তবে বর্তমানে সেখানে যান কিনা সেটা আমার জানা নেই। পেশায় আপনি একজন জ্যোতিষী, অবশ্য তন্ত্র সাধনাও করেন। যাই হোক, 5-6 মাস আগে অনিকেত বাবু অর্থাৎ অনিকেত রায় নিজের কিছু সমস্যা নিয়ে আপনার শরণাপন্ন হন। ওনার স্ত্রীর ব্লাড ক্যান্সার আছে, আর তাই জলের মতো টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। আমার ধারণা সেই কারণেই উনি আপনার কাছে বেশ কয়েকবার যান। আপনি ওনার ন্যাটাল চার্ট দেখে ওনাকে কিছু রেমেডি দেন, যেগুলোর জন্য ওনার খরচাও হয় বেশ কিছু। একে তো স্ত্রীর চিকিৎসা করাতে করাতে অনিকেত বাবুর প্রাণ বেরিয়ে যাবার জোগাড়, তার উপর আপনার রেমেডির চাপ। দুই মিলিয়ে মিশিয়ে অনিকেত বাবুর যখন খুব খারাপ অবস্থা, ঠিক তখনই আপনি মোক্ষম চালটা দিলেন। অনেকক্ষণ ধরে কি সব আজে বাজে কথা বলে যাচ্ছেন? কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া পুলিশ কোনো কাজ করে না ম্যাডাম। এই কথা বলতে বলতে বিবেক কেস ডায়েরি থেকে অনিকেত রায়ের নামে ইস্যু করা মাতা রানীর হাতে লেখা রেমেডির কাগজটা বের করে সামনে তুলে ধরলেন। এটাই শেষ নয়, আর একটু পরেই আপনার চেম্বারে সিসিটিভি ফুটেজও এসে যাবে। বিবেকের একের পর এক আক্রমণের সামনে কিছুটা খেই হারিয়ে মাতারানী বাঁচার মরিয়া চেষ্টা করতে লাগলেন। এটা থেকে কি প্রমাণ হয়? আমার কাছে উনি সাহায্য চাইতে এসেছিলেন, আর আমি ওনাকে সাহায্য করেছি। এতে অসুবিধার কি আছে? আমি যে কাজটা করি সেটার জন্য আমার কোর্স করা আছে, আর আমি যে ব্যবসাটা করি তার যথাযথ পারমিশনও আমার কাছে আছে। হ্যাঁ জানি, আপনি জ্যোতিষ চর্চা করতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু কোনো মানুষকে দিনের পর দিন চিট করে তাকে সর্বশান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটাও আর যাই হোক ব্যবসা নয়। বিগত 2 মাস ধরে প্রায় বিকালে যখন অনিকেতবাবুর স্ত্রী বাড়িতে থাকতেন না, তখন আপনি ওনার বাড়িতে যেতেন এবং ওনাকে তন্ত্রমন্ত্র শেখানোর নাম করে বারংবার টাকা নিতেন, কখনো ক্যাশে, আবার কখনো অ্যাকাউন্ট ট্রান্সফার করে। অনিকেতবাবুর কল লিস্ট থেকে এটা পরিষ্কার যে রোজ বিকেলে ওনার বাড়িতে আসার আগে আপনি ওনাকে ফোন করে নিতেন, কারণ আপনি ওনার স্ত্রীকে ফেস করতে চাইতেন না। অনিকেতবাবুর ফ্ল্যাটের ফুটেজও রোজ বিকেলে আপনার ওই ফ্ল্যাটে অর্থাৎ তাঁতির বাসায় যাওয়াকে সমর্থন করছে। হ্যাঁ, আমি ওনার ফ্ল্যাটে যেতাম, কিন্তু এর সাথে ওনার মৃত্যুর কি যোগ আছে? ওনার ফ্ল্যাটে যাওয়া বা ওনাকে রেমেডি দিয়ে ওনার সমস্যার সমাধান করাতে অন্যায়ের কি আছে? সাসপেক্টকে জেরা করে বিবেক সিংহ ওনার কর্মজীবনের অনেক বড় বড় কেসের কিনারা করেছেন, কিন্তু মাতারানীকে যেন কিছুতেই দমিয়ে রাখতে পারছেন না। অন্যায় করেও উনি পুলিশের জেরা যথেষ্ট জোরের সাথেই ফেস করে যাচ্ছেন, আর তাই কিছুটা বাধ্য হয়েই বিবেককে ওনার শেষ অস্ত্রটা প্রয়োগ করতেই হলো। মাতারানীর সাথে কথা বলতে বলতে নিজের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কোথাও একটা কল করার নাটক করে বিবেক বলতে শুরু করলেন, হ্যাঁ আমি বলছি, যে কাজটা করতে বলেছিলাম সেটা হয়েছে। আমাদের এখানের কাজ প্রায় শেষ। ঘটনার আগের দিনের ফুটেজটা পেয়েছেন? আরে অনিকেতবাবুর ঘরের সিক্রেট সিসিটিভির ফুটেজের কথা বলেছি, যেটা অনিকেতবাবুর স্ত্রী ওনাকে না জানিয়ে গোপনে লাগিয়েছিলেন। আমি সেটার কথাই বলেছি। তাড়াতাড়ি ওটা নিয়ে আসুন, আমি অপেক্ষায় আছি। টেলিফোনে বিবেকের কথা শুনে মাতারানী কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে গেলেন। মাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে বলতে শুরু করলেন, স্যার, আমি নির্দোষ। আমি ওনার মৃত্যুর ব্যাপারে কিছু জানি না। এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে বিবেক উত্তর দিলেন, সেটা আমি জানি, কিন্তু অনিকেতবাবুকে তন্ত্রের বইগুলো আপনিই তো দিয়েছিলেন। ঘটনার আগের দিন তাঁতির বাসায় অনিকেতবাবুর ফ্ল্যাটে ঠিক কী হয়েছিল সেটা আপনি নিজের মুখে বলবেন, না আমি সেদিনের ফুটেজটা থানার বাইরে দাঁড়িয়ে থাকা ভিড়কে দেখানোর ব্যবস্থা করব? কোনটা? মাথা নামিয়ে কেঁদে ফেললেন জ্যোতিষী তান্ত্রিক মাতারানী। একটু পরে চোখ মুছে বিবেকের দিকে তাকিয়ে বললেন, ওনার স্ত্রী যেদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন সেদিন থেকে অনিকেতবাবুর খরচ অনেক বেড়ে গিয়েছিল। কিছু মানুষ আছেন যারা বিপদে পড়লে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। অনিকেতবাবুও তাদেরই মধ্যে একজন।
আমি ওনার দুর্বলতার সুযোগে রেমেডির নাম করে ওনার থেকে বারবার টাকা চেয়ে নিয়েছি, কিন্তু দিনের পর দিন টাকা দিয়েও রেমেডি থেকে কাজ না পেয়ে অনিকেতবাবু খুব বিরক্তই হয়ে পড়ছিলেন। তাছাড়া উনি আমার বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলে আমার সম্পর্কে এমন কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছিলেন যেটা সবার সামনে আসলে আমার ব্যবসা শেষ হয়ে যেত। তখন আর কেউ আমাকে চেম্বারে দেখাতে আসতো না। আমাকে উনি বারবার বলেছিলেন যে এবার যদি কাজ না হয় তাহলে উনি আমার সব গোপন তথ্য সবাইকে জানিয়ে দেবেন আর আমার নামে পুলিশে অভিযোগও করবেন। উনি ওনার মোবাইলে আমাদের কথাবার্তাগুলো রেকর্ডও করে রেখেছিলেন, ওগুলো দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছিলেন। তাই খানিকটা বাধ্য হয়েই সেদিন বিকেলে আমি ওনার ফ্ল্যাটে গিয়ে ওনাকে অ্যামোনিয়াম ফসফেট দিয়ে বলি পরের দিন ভোরে স্নান করে পুজো করে এটা খেয়ে নিতে। আমি ওনাকে আরও বলি এটা করলে আপনার স্ত্রী চিরকালের মতো সুস্থ হয়ে উঠবেন। আমি বুঝতে পারিনি উনি কোনো কিছু না ভেবেই আমার কথায় অ্যালুমিনিয়াম ফসফেটটা খেয়ে নেবেন। বাহ, এই কাজটা করে আপনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। বাহ, ও অপূর্ব। একজন বৃদ্ধ মানুষ নিজের জীবনের সবটুকু দিয়ে নিজের অসুস্থ স্ত্রীকে সুস্থ করে তোলার চেষ্টায় ব্রতী ছিলেন, আর আপনি সেই মানুষটাকে সাহায্য করার নাম করে তার সাথে দিনের পর দিন প্রতারণা করে গেছেন, আর শেষে এসে নিজের বেআইনি কার্যকলাপ লুকিয়ে রাখতে ওনাকে বিষ দিয়ে হত্যা করেছেন। বছরের পর বছর ধরে আপনি এইভাবে লোক ঠকিয়ে পয়সা উপার্জন করে চলেছেন। ছি! You have committed a murder and you have to pay for it. কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে দেবাশিস বাবুর দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন বিবেক সিংহ। থানার সামনে জমে থাকা ভিড় থেকে অগণিত মানুষ তখনও এক রাশ বিশ্বাস বুকে নিয়ে চিৎকার করে বলে চলেছেন, মুক্তি চাই, মুক্তি চাই, মাতা রানীর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মাতা রানীর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মাতা রানীর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মাতা রানীর মুক্তি চাই। শুনছিলেন শুভদীপ চক্রবর্তীর কলমে তাঁতির বাসা। লেখক শুভদীপ চক্রবর্তী বা দীপচক্রের জন্ম 1976 সালে। পেশায় ও নেশায় আপাদমস্তক গোয়েন্দা। বিশ্বসাহিত্যের নিষ্ণাত পাঠক দীপচক্র মোট 6টি বই লিখেছেন এবং এর মধ্যে সত্য ঘটনা অবলম্বনে 3টি গোয়েন্দা উপন্যাসও রয়েছে। লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই এই গল্পটি উপহার দেওয়ার জন্য এবং সর্বতোভাবে পাশে থাকার জন্য। আজকের গল্পটি নেওয়া হয়েছে আমাদেরই ফেসবুক গ্রুপ অলৌকিকের খোঁজের তরফে প্রকাশিত ই বুকের ছোট গল্পের সংগ্রহ থেকে। আপনাদের আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছেন সায়ক। সমগ্র পর্ব পরিচালনায় রয়েছি আমি অনন্যা। ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে আমরা ফিরছি খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন অলৌকিকের খোঁজে অডিও স্টেশন।